আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। জাতিসংঘে যাচ্ছেন প্রধান উপদেষ্টা, বৈঠক করবেন একাধিক বিশ্ব নেতার সঙ্গে। এদিকে ভারতে থাকার মেয়াদ শেষ হচ্ছে, এবার কি করবেন শেখ হাসিনা? জানাবো নেতা কর্মীদের জন্য জরুরি নির্দেশনা দিল আওয়ামী লীগ। জানিয়ে দেব ঢাবিতে সব ধরনের রাজনীতি বন্ধের সিদ্ধান্ত। এবং সর্বশেষ জানাবো রাষ্ট্র রাজনৈতিক দলকে নতুনভাবে সাজাতে হবে বলছেন অ্যানি। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। জাতিসংঘে যাচ্ছেন প্রধান উপদেষ্টা, বৈঠক করবেন একাধিক বিশ্ব নেতার সঙ্গে। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আগামী 24 সেপ্টেম্বর নিউ ইয়র্ক যাচ্ছেন। প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটি প্রথম বিদেশ সফর। জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে তিনি আগামী ২৭ সেপ্টেম্বর বক্তৃতা করবেন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সফরটি হবে সংক্ষিপ্ত। তিনি 24 সেপ্টেম্বর দুপুর নিউ ইয়র্কে পৌঁছাবেন আর নিউ ইয়র্ক থেকে ঢাকায় রওনা দেবেন ২৭ সেপ্টেম্বর রাতে। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে বিশ্বের বেশ কয়েকটি দেশের শীর্ষ নেতাদের সঙ্গে প্রধান উপদেষ্টার সৌজন্য সাক্ষাতের কথা রয়েছে। এই তালিকায় আছেন নেদারল্যান্ডের প্রধানমন্ত্রী ডিক শব বাইরেনের যুবরাজ ও প্রধানমন্ত্রী সালমান বিন আহমদ বিন ইসা আল খলিফা, পাকিস্তানের প্রধানমন্ত্রী মোহাম্মদ শাহবাজ শরীফ, নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি, মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ ইউজুন, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন, ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লিয়েন এবং বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট অজয় ব্যাংক। পাশাপাশি জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস, জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ফোকার ট্রুকো, জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনার ফিলিপ্পো গ্রান্টি সহ জাতিসংঘের বেশ কয়েকটি সংস্থার প্রধানেরা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করবেন। সূচি অনুযায়ী যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন ডক্টর ইউনূস। জাতিসংঘে বাংলাদেশের সদস্য প্রাপ্তির ৫০ বছর উপলক্ষে আগামী মঙ্গলবার নিউ ইয়র্কে একটি সংবর্ধনা আয়োজন করছে নিউ ইয়র্কের বাংলাদেশ স্থায়ী কমিশন। ওই অনুষ্ঠানে তিনি যোগ দেবেন। এর পাশাপাশি নিউ ইয়র্কে অবস্থানের সময় তিনি সামাজিক ব্যবসা, জলবায়ু পরিবর্তন, বাংলাদেশ যুক্তরাষ্ট্র ব্যবসায়ী পরিষদের সভায় অংশ নেবেন। আগামী ২৭ সেপ্টেম্বর সকালে জাতিসংঘ সাধারণ পরিষদের নির্ধারিত বক্তৃতা দেবেন ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার বক্তৃতায় বাংলাদেশের ৫ আগস্ট পরবর্তী রাজনৈতিক পট পরিবর্তনের পর বাংলাদেশের জনগণ ও সরকারের দর্শন প্রতিফলিত হবে। বিশেষ করে পরিবর্তিত পরিস্থিতিতে নিজেদের গর্বিত ও মর্যাদাশীল দেশের জনগণ হিসেবে বাংলাদেশের বিশ্ব পরিমণ্ডলে কিভাবে নিজেদের তুলে ধরবে সেটাই অন্তর্বর্তী সম্পর্কে জানাবেন প্রধান উপদেষ্টা। দেশের ভবিষ্যতের আশঙ্কার উল্লেখ করে তিনি ভূরাজনীতির ঊর্ধ্বে উঠে আন্তর্জাতিক সম্প্রদায়কে বাংলাদেশের সঙ্গে যুক্ত হতে আন্তর্জাতিক সম্প্রদায়কে উদাত্তভাবে আহ্বান জানাবেন। ভারতে থাকার মেয়াদ শেষ হচ্ছে, এবার কি করবেন শেখ হাসিনা? ছাত্র জনতার নজিরবিহীন গণ অভ্যুত্থানে গত ৫ আগস্ট দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। শুক্রবার ২০ সেপ্টেম্বর পর্যন্ত বৈধভাবে ভারতে থাকতে পারবেন তিনি। এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে, এখন কি করবেন হাসিনা? এদিকে বিষয়টি নিয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানা যায়নি। ভারত জানা গেছে কূটনৈতিক পাসপোর্টে শেখ হাসিনার ভারতে ৪৫ দিন থাকতে পারার মেয়াদ পূর্ণ হচ্ছে বৃহস্পতিবার ১৯ সেপ্টেম্বর। ফলে এখন রাজনৈতিক এবং বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে শুক্রবার থেকে শেখ হাসিনা কোন আইনে বলে ভারতে থাকবেন। একাধিক মহল মনে করছে তিব্বতী ধর্মগুরু দালাই মালার মতোই সাময়িকভাবে রাজনৈতিক আশ্রয় দেওয়া হতে পারে শেখ হাসিনাকে। তবে সবকিছু নির্ভর করছে ভারতের সিদ্ধান্তের ওপর। সম্প্রতি ভারতীয় সংবাদ মাধ্যমে জি নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার ১৭ সেপ্টেম্বর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানিয়েছেন, কূটনৈতিক পাসপোর্টে শেখ হাসিনার ভারতে থাকার মেয়াদ শেষ হলেও তাকে বাংলাদেশের হাতে তুলে দেওয়ার সম্ভাবনা নেই। এখন এমন পরিস্থিতিতে বাংলাদেশ যদি রাষ্ট্রীয়ভাবে শেখ হাসিনাকে হস্তান্তরের জন্য ভারতের কাছে অনুরোধ জানায়, তখন নয়াদিল্লির আইনি উপায় কি হবে? এই নিয়ে ভারতীয় ইংরেজি দৈনিক হিন্দুস্তান টাইমসে দীর্ঘ এক নিবন্ধন লিখেছেন ওপি জিন্দাল, গ্লোবাল ইউনিভার্সিটির জিন্দাল গ্লোবাল ল স্কুলের অধ্যাপক প্রভাস রঞ্জন। নিবন্ধনে তিনি বলেছেন, ভারতের প্রত্যর্পণ আইন ১৯৬২ ছাড়াও শেখ হাসিনার সরকারের সাথে ২০১৩ সালে স্বাক্ষরিত ভারত বাংলাদেশ প্রত্যর্পণ চুক্তিও বর্তমানে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। ১৯৬২ সালের প্রত্যর্পণ আইনের ১২(২) ধারাও ভারত বাংলাদেশের প্রত্যর্পণ চুক্তির শর্তগুলোও শেখ হাসিনাকে বাংলাদেশে প্রত্যর্পণের ক্ষেত্রে প্রাসঙ্গিক হয়ে উঠেছে। শেখ হাসিনাকে প্রত্যর্পণের জন্য বাংলাদেশ ২০১৩ সালের চুক্তির উপর নির্ভর করতে পারে।
চুক্তির 1 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে, বাংলাদেশ ও ভারত তাদের ভূখণ্ডে কেবল সেই ব্যক্তিদের প্রত্যর্পণ করতে বাধ্য যারা প্রত্যর্পণযোগ্য অপরাধের দায়ে দোষী সাব্যস্ত হয়েছেন। তবে এই অনুচ্ছেদ সেই ব্যক্তিদের ক্ষেত্রে প্রযোজ্য হবে যাদের বিরুদ্ধে অপরাধের দায়ে অভিযোগ গঠন করা হয়েছে। 2013 সালের চুক্তি ভারত ও বাংলাদেশি আইনের আয়তায় কমপক্ষে 1 বছরের কারাদণ্ডের মতো শাস্তিযোগ্য অপরাধকে প্রত্যর্পণযোগ্য অপরাধ হিসেবে বিবেচনা করা হয়েছে। বাংলাদেশের আদালতে এখন দোষী প্রমাণিত না হলে হাসিনাকে প্রত্যর্পণ করা যেতে পারে। ভারত থেকে প্রত্যর্পণের প্রক্রিয়া শুরু করার জন্য তাকে এসব অপরাধে অভিযুক্ত করাই যথেষ্ট। এছাড়া ভারত বাংলাদেশ প্রত্যর্পণ চুক্তির অনুচ্ছেদ 10(3) এর আয়তায় প্রত্যর্পণ চাওয়ার জন্য অনুরোধকারী রাষ্ট্রের পক্ষে উপযুক্ত কর্তৃপক্ষের জারি করা গ্রেপ্তারি পরোয়ানাও যথেষ্ট। এক্ষেত্রে অনুরোধ জানানো রাষ্ট্রের কাছে সংঘটিত অপরাধের প্রমাণ দেওয়ার কোনো দরকার নেই। 2016 সালে চুক্তিতে আনা একটি সংশোধনীর কারণে এই প্রয়োজনীয়তা বাদ পড়েছে। ফলে বাংলাদেশ এই ধরনের অনুরোধ করলে শেখ হাসিনাকে হস্তান্তর করার ক্ষেত্রে আইনি বাধ্যবাধকতায় পড়তে ভারত। তবে ভারত বাংলাদেশ প্রত্যর্পণ চুক্তিতে কোনো ব্যক্তিকে প্রত্যর্পণের ক্ষেত্রে কিছু ব্যতিক্রম বিধানও রয়েছে। প্রথমত 6 নম্বর অনুচ্ছেদে অপরাধী ব্যক্তি যদি রাজনৈতিক নেতা হন তাহলে তার প্রত্যর্পণ প্রত্যাখ্যান করা যেতে পারে। আবার 1962 সালের প্রত্যর্পণ আইনের 31(1) ধারায় রাজনৈতিক ছাড়ের বিধান রয়েছে। তাহলে শেখ হাসিনার প্রত্যর্পণে অস্বীকৃতি জানানোর জন্য ভারত কি এসব বিধানের উপর নির্ভর করতে পারে? এর জবাব হলো না, কারণ চুক্তির 6(2) ধারায় বিশেষভাবে হত্যা ও অন্যান্য অপরাধের মতো অপরাধকে বাদ দেওয়া হলেও আন্তর্জাতিক আইন গণহত্যা এবং মানবাধিকার বিরুদ্ধে অপরাধকে রাজনৈতিক অপরাধ হিসেবে স্বীকৃতি দিয়েছে। দ্বিতীয়ত, যদি এই ব্যক্তির প্রত্যর্পণ অপরাধের দায়ে আদালতে বিচার করা হয় তাহলে অনুরোধকৃত রাষ্ট্রকে প্রত্যর্পণের অনুরোধ প্রত্যাখ্যান করার অনুমতি দিয়েছে অনুচ্ছেদ 7। এই বিধানটি হাসিনার ক্ষেত্রে প্রযোজ্য হবে না, কারণ তিনি ভারতীয় আদালতে বিচারের মুখোমুখি হবেন এমন কোনো অপরাধে অভিযোগ নেই। দ্বিতীয়ত, চুক্তি অনুচ্ছেদ 8(1) এ আইআইআই ধারায় বলা হয়েছে, যদি একজন ব্যক্তি প্রত্যর্পণের জন্য অনুরোধকৃত রাষ্ট্রকে বোঝাতে পারেন যে তাকে হস্তান্তর করা হলে দেশে তিনি ন্যায় বিচার পাবেন না এবং তাকে প্রত্যর্পণ করাটা নিপীড়নমূলক হবে, তাহলে অনুরোধকৃত রাষ্ট্র সমস্ত পরিস্থিতি বিবেচনা করে তাকে প্রত্যর্পণ করা থেকে বিরত থাকতে পারে, কারণ এই ব্যক্তির বিরুদ্ধে তোলা অভিযোগ ন্যায় বিচারের স্বার্থে সরল বিশ্বাসে করা হয়নি বলে জানাতে পারবে অনুরোধকৃত রাষ্ট্র। একই নীতি 1962 সালে প্রত্যর্পণ আইনের 29 ধারায় প্রতিফলিত হয়েছে। শেখ হাসিনার ক্ষেত্রে এই বিধান প্রযোজ্য হতে পারে যে পরিস্থিতিতে তিনি ক্ষমতা থেকে বিদায় নিয়েছেন এবং তার রাজনৈতিক প্রতিপক্ষরা বাংলাদেশের বিভিন্ন বিষয় পরিচালনা করেছেন। তাতে যুক্তি দেওয়া যেতে পারে যে তার বিরুদ্ধে আনা অভিযোগ প্রতিহিংসা ও রাজনৈতিক শত্রুতার দ্বারা প্রভাবিত। যদি তাকে বাংলাদেশে ফেরত পাঠানো হয় তাহলে তার সুষ্ঠু বিচার না পাওয়ার ঝুঁকি রয়েছে। সুতরাং তার প্রত্যর্পণ হবে নিপীড়নমূলক এবং অন্যায্য। এই ব্যাখ্যা বাংলাদেশের পক্ষে গ্রহণযোগ্য নাও হতে পারে। যারা দাবি করবে শেখ হাসিনাকে তারা স্বৈরাচারী শাসনের জন্য জবাবদিহি করা হবে ন্যায় বিচারের সাথে, কোনো বিরোধ নিষ্পত্তিকারী সংস্থা কার ব্যাখ্যা সঠিক তা নির্ধারণ না করা পর্যন্ত 8(1) এ আইআইআই ধারা অনুযায়ী উভয় পক্ষ নিজেদের আইনি ব্যাখ্যার অচল থাকতে পারে। তবে ভারতের সামনে আরেকটি আইনি বিকল্প আছে, তবে সেটি হবে কঠিন চুক্তি। 21(3) ধারায় ভারতকে যে কোনো সময় নোটিশ দিয়ে এই চুক্তি বাতিল করার ক্ষমতা দেওয়া হয়েছে। সেক্ষেত্রে নোটিশ প্রকাশের তারিখ থেকে পরবর্তী 6 মাস পর চুক্তিটি আর কার্যকর থাকবে না। এছাড়া চুক্তি বাতিলের আগে করা প্রত্যর্পণের অনুরোধের প্রক্রিয়া করার বিষয়ে চুক্তিতে কিছু বলা হয়নি। ভারত এই বিকল্প ব্যবহার করবে কিনা তা নির্ভর করবে দেশটি শেখ হাসিনাকে কতটা মূল্য দেয় তার উপর। তবে এখন পর্যন্ত এতটুকু স্পষ্ট যে তিনি যেহেতু নয়াদিল্লির ঘনিষ্ঠ বন্ধু ছিলেন সেহেতু তার পাশে থাকতে চায় ভারত। নেতাকর্মীদের জন্য জরুরি নির্দেশনা দিল আওয়ামী লীগ। সামাজিক যোগাযোগ মাধ্যমে আওয়ামী লীগের প্যাড ব্যবহার করে দেওয়া কোনো নির্দেশনার ভিত্তি নেই বলে জানিয়েছে দলটি। এতে বলা হয়েছে, আওয়ামী লীগ প্যাড ব্যবহার করে বিভিন্ন নামে বেনামে নির্দেশনা দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিবৃতি দিচ্ছে কে বা কারা, যেগুলোর কোনো ভিত্তি নেই। আওয়ামী লীগের ফেসবুক পেজ, টেলিগ্রাম চ্যানেল, টুইটার, এক্স, ইউটিউব চ্যানেলের বাইরে অন্য কোনো সামাজিক মাধ্যমের পেজ বা মিডিয়া থেকেও যে কোনো দলীয় আপডেট আসলে তারা অবশ্যই আওয়ামী লীগের যোগাযোগ মাধ্যম থেকে যাচাই করার জন্য সবাইকে বিনীত অনুরোধ করা হয়েছে। আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকদের সঙ্গে সাংবাদিকদেরও দৃষ্টি আকর্ষণ করা হয়েছে পোস্টে। প্রসঙ্গত, ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর বেশ কিছু নেতাকর্মীদের কোনো নির্দেশনা দেয়নি আওয়ামী লীগ। তবে সম্প্রতি কয়েকজন সিনিয়র নেতা গণমাধ্যমে বিবৃতি দিচ্ছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমেও সরব হয়েছে দলটি। ঢাবিতে সব ধরনের রাজনীতি বন্ধের সিদ্ধান্ত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঢাবি ক্যাম্পাসে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের সব ধরনের রাজনীতি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। নাম প্রকাশে অনিচ্ছুক এক সিন্ডিকেট সদস্য জানান, সন্ধ্যা 7টা থেকে রাত 8:45 পর্যন্ত উপাচার্য লাউঞ্জে জরুরি সিন্ডিকেট মিটিং
হয়। সেখানে 2 ঘন্টা আলোচনার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়। তিনি বলেন, 1.5 ঘন্টা ধরে সভা হয়েছে। সব সদস্যদের সম্মতিক্রমে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ক্যাম্পাসের রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। এই নির্দেশনা আনুষ্ঠানিকভাবে সবাইকে জানিয়ে দেওয়া হবে। সবাই ক্যাম্পাসে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠায় প্রশাসনকে সহযোগিতা করবেন বলেও আশা প্রকাশ করেন সিন্ডিকেট সভার এই সদস্য। এদিকে ঢাবিতে রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সংগঠনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম। তার ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে লিখেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে সব ধরনের রাজনীতি বন্ধের সিদ্ধান্ত নতুন এক বাংলাদেশ সৃষ্টির অগ্রযাত্রা শুরু হোক আজ থেকে। রাষ্ট্র রাজনৈতিক দলকে নতুনভাবে সাজাতে হবে বলছেন অ্যানি। বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি বলেছেন, রাষ্ট্র এবং রাজনৈতিক দলকে নতুনভাবে ঢেলে সাজাতে হবে। এক্ষেত্রে রাজনীতিবিদদের আচার-আচরণে পরিবর্তন ঘটাতে হবে। আগের মতো রাজনীতি এখন চলবে না। বর্তমান যুগের সময়ও ওই তরুণ প্রজন্মের প্রয়োজনে নতুন নিয়মে নতুন কৌশলে রাজনীতি চালাতে হবে। তাদের চাওয়ার পরিপ্রেক্ষিতে এবং তারেক রহমানের পরিকল্পনা অনুযায়ী নতুন বাংলাদেশে গঠনের ভবিষ্যৎ রাজনীতি করতে হবে। শেখ হাসিনা ও তার দোসরদের খুনি আখ্যা দিয়ে তাদের বিচার দাবি করে অ্যানি আরও বলেন, মানুষের দীর্ঘদিনের চাওয়া পাওয়া হচ্ছে একটা নির্বাচন। জনগণের সরকার প্রতিষ্ঠা করা তরুণ প্রজন্ম ভোট দিতে পারেনি, ভোট দিতে দেয়নি। তারা অপরাজনীতি করেছে, দুঃশাসনের ও সিল মারার রাজনীতি করেছে। এখন দেশ গড়ার রাজনীতি শুরু হবে। জনগণের অধিকার প্রতিষ্ঠায় সব রকমের লড়াই সংগ্রাম চলবে। জনগণের ভোট দিতে পারবে। স্বাধীনতা অর্জন করা যত কঠিন তার চেয়েও কঠিন হলো স্বাধীনতা রক্ষা করা। তা রক্ষা করতে সাধারণ জনগণ ঐক্যবদ্ধ থাকতে হবে। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিশ্চয়ই ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখুন। ধন্যবাদ।